তাহলে তোমাদের যে পৃথিবীর পরিক্রমণ অধ্যায়টা রয়েছে, সেই পৃথিবীর পরিক্রমণ অধ্যায়ের অনেকটা আমরা আলোচনা করে ফেলেছি। তো সেই আলোচনাগুলো করতে গিয়ে আগের দিন আমি একটুখানি একটা ধারণা দিয়েছিলাম, লিপ ইয়ারের ধারণা দিয়েছিলাম বা অধিবর্ষের ধারণা দিয়েছিলাম। আমরা কি জেনেছিলাম যে পৃথিবী মোটামুটি একটা উপবৃত্তাকার কক্ষপথে, কেমন কক্ষপথ, যেটা উপবৃত্তাকার একটা কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, এটা মনে করো আমাদের সূর্য, এইখানে পৃথিবী একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছে। এর মধ্যে একটা জিনিস আমরা জেনেছিলাম, কি জেনেছিলাম বলতো, যে পৃথিবী আর সূর্যের দূরত্ব সবচেয়ে কম যেটা হচ্ছে, পৃথিবী আর সূর্যের দূরত্ব সবচেয়ে কম হচ্ছে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হচ্ছে, 14,70,00,000 কিমি, তাই না? 14,70,00,000, হ্যাঁ ঠিক বলেছো, 14,70,00,000 কিমি হচ্ছে। আর যখন হায়েস্ট দূরত্ব হচ্ছে পৃথিবী আর সূর্যের মধ্যে, তখন সেটা হয়ে যাচ্ছে কত, 15,20,00,000 কিমি, তাই তো? 15,20,00,000 কিমি হয়ে যাচ্ছে। এই যে অবস্থান, এটা হচ্ছে কত তারিখে হয়, আমাদের 4 জুলাই তারিখে হয়ে থাকে। আর এই অবস্থানটা 3 জানুয়ারি হয়ে থাকে। এই অবস্থানটাকে আমরা কি হলো, অনুসুর অবস্থান, কাছাকাছি যে অবস্থান, সেই জন্য আমরা অনুসুর অবস্থান বলছি। আর এটা যে দূরে, অনেক বেশি দূরে অবস্থান করছে বলে আমরা সেটাকে অপসুর অবস্থান বলছি, তাই না? সে অপসুর অবস্থানটা আমাদের 4 জুলাই হচ্ছে। তো অপসুর অনুসুরের ধারণাটা আগের দিনে তোমাদের দেওয়া হয়ে গেছে। এবার যে বিষয়টা বলবো, আমাদের এই যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে পৃথিবী সূর্যের চারিদিকে, তার জন্য আমাদের সময় লাগছে কত বলতো, 365 দিন, যেটা সাধারণত আমরা বছর হিসাবে জানি, তার সঙ্গে 5 ঘন্টা 48 মিনিট। 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু আমরা হিসেবের সুবিধার্থে 1 বছর সমান সমান কত ধরছি, 365 দিনকে আমরা 1 বছর ধরছি। তাহলে আমাদের যে এক্সট্রা এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা আমরা যেটাকে প্রায় 6 ঘন্টা বলতে পারি, এই সময়টা আমরা কি করব, এই সময়টা আমাদের বেশি হয়ে যাচ্ছে, এক্সেস হয়ে যাচ্ছে। প্রায় 4 বছর আমার গেলে এই সময়টা মিলিয়ে প্রায় 23.5 ঘন্টা বা 24 ঘন্টা মতো হয়ে যাচ্ছে। প্রায় 24 ঘন্টা আমার হয়ে যাচ্ছে। এই যে প্রায় 24 ঘন্টা মানে একদিনের সময় হয়ে যাচ্ছে 4 বছর গেলে। তো তখন সেই সময়টা আমরা কি করব, মনে করো কোনো একটা খাবার আমরা তোমাদের মধ্যে ভাগ করে দিচ্ছি, দিতে দিতে দেখা গেল সবাই কিছু কিছু অংশ দেওয়া হয়েছে, দেওয়ার পরে অনেকটা বেশি হয়েছে। আর একজনকে হয়তো কিছু ভাগ করার সময় একজনের একটু কম হয়েছে। তো যার কম হবে আমরা কি করবো, বেশি অংশটা নিশ্চয়ই তাকে দিয়ে দেবো। তাহলে 4 বছর অন্তর আমাদের যে একদিন হয়ে যাচ্ছে, সেই একদিনটা কার পেছনে জোড়া হবে, কোন মাসের শেষে দেওয়া হবে? মোটামুটি প্রত্যেকটা মাস তো 30 দিন বা 31 দিনে হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে একটা মাসের অনেক কম রয়েছে। হ্যাঁ একদম ঠিক কথা, ফেব্রুয়ারি মাসে হচ্ছে কম রয়েছে, 28 দিন রয়েছে। এই জন্য এই একদিনটা ওই ফেব্রুয়ারি মাসের শেষে জুড়ে দেওয়া হচ্ছে। দেওয়ার ফলে কি হলো, ফেব্রুয়ারি মাস 29 দিন হয়ে গেল। এই যে ফেব্রুয়ারি মাসটা 29, একদিন বেশি অধি হয়ে গেল, ওই জন্য এই বছরটাকে বলা হচ্ছে অধিবর্ষ। তাহলে আমরা কি বলবো, যদি ভালো করে গুছিয়ে বলি, তাহলে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। সময়ের হিসাবের সুবিধার্থে আমরা 365 দিনকে 1 বছর ধরি, বাকি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড প্রতি 4 বছর অন্তর, যেটা প্রায় একদিন বা 24 ঘন্টার কাছাকাছি হয়ে যায়, সেটা ফেব্রুয়ারি মাসের শেষে যোগ করা হয়। তখন ফেব্রুয়ারি মাস হয়ে যায় 29 দিনে। এই বছরটাকে বলা হচ্ছে অধিবর্ষ। কোন কোন বছরগুলো অধিবর্ষ আমরা কিভাবে বুঝবো, যে সমস্ত বছর 4 দ্বারা বিভাজ্য তারা আমরা অধিবর্ষ বলবো বা লিপ ইয়ার বলবো। ঠিক আছে, আচ্ছা এর পরের যে আলোচনাটা আমরা এবার করব, আমাদের হচ্ছে পৃথিবীর যে অবস্থান রয়েছে সেইগুলো সম্পর্কে। পৃথিবী কখন কখন কেমনভাবে অবস্থান করে আর তার ফলে কি কি হয় সেইগুলো একটু দেখে নিই চলো ভালো করে সবাই। তাহলে মনে করো আমাদের পৃথিবীর কথাটা আমরা এখানে যদি জানি, পৃথিবীর ক্ষেত্রে এই ওপরের ছবিটা এখন তোমাদের দেখতে হবে না, আগে নিচের ছবিটা দেখো। এই মনে করো হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এই পৃথিবীর এই মাঝখান বরাবর একদম একটা রেখা আছে, এই পেট বরাবর একটা রেখা আছে, সেই রেখাটার নাম কি, নিরক্ষরেখা। তাহলে এই রেখাটার নাম আমরা কি বলবো, নিরক্ষরেখা বলবো। নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি। মানে হচ্ছে আমার একটা ছবির ক্ষেত্রে তোমরা ভালো করে একটা জিনিস এখন থেকে শিখে নাও, এই ওপরের দিকটা হচ্ছে উত্তর, ঠিক আছে, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, আর আমার ডান দিকের দিকটা হচ্ছে পূর্ব। আচ্ছা ছবির ডান বামগুলো কি করে বুঝবো, আমার যেটা ডান ছবির সেটা ডান, আমার যেটা বাম ছবির সেটা বাম, আর এইদিকেরটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, তাহলে এই পূর্ব আর পশ্চিমে বিস্তৃত অনেকগুলো রেখা রয়েছে, সেই রেখাগুলোকে অক্ষরেখা বলে। কি রেখা বলে, অক্ষরেখা। আর পূর্ব পশ্চিমে আমি যদি রেখা বিস্তৃত করি, সেটা পৃথিবীকে কি কি ভাগে ভাগ করবে, উত্তর আর দক্ষিণ ভাগে ভাগ করবে। পূর্ব পশ্চিমে রেখা টানলে পৃথিবী কি কি ভাগে ভাগ হবে, উত্তর আর দক্ষিণ ভাগে ভাগ হবে।
তাহলে এই যে ওপরের গোলার্ধটা একে বলে উত্তর গোলার্ধ, নিচের গোলার্ধটাকে কি বলা হয়? দক্ষিণ গোলার্ধ। এই নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, বুঝতে পেরেছো? আর নিরক্ষরেখা থেকে আমি ধীরে ধীরে উত্তরের দিকে গেলে এই পর্যন্ত একদম এখানে কত আছে? 90 ডিগ্রি আছে। আবার নিরক্ষরেখা থেকে আমি দক্ষিণ দিকে আসলে এখানে আছে কত? 90 ডিগ্রি আছে। এইরকম ভাবে আমার অক্ষরেখাগুলো পরপর পরপর বিস্তৃত হয়ে রয়েছে। এই রকম আমার এইখানে 23.5 ডিগ্রি দূরে, কত ডিগ্রি দূরে? 23.5 ডিগ্রি দূরে একটা রেখা রয়েছে। এইখানে হচ্ছে 23.5 ডিগ্রি দূরে আমার একটা রেখা রয়েছে, বোঝা গেল? তাহলে উপরের দিকে 23.5 ডিগ্রি দূরে ডিগ্রি রেখা, সেটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কি বলবো আমি? কর্কট ক্রান্তি রেখা, বোঝা গেছে? আর নিচের দিকে আমার একটা রেখা রয়েছে 23.5 ডিগ্রি দূরে, তাহলে এর মানটা কত? 23.5 ডিগ্রি। আমি ইংরাজিতে লিখি 23.5 ডিগ্রি উত্তর। তাহলে 23.5 ডিগ্রি উত্তর হলে কর্কট ক্রান্তি, আর 23.5 ডিগ্রি দক্ষিণ হলে কি হবে? মকর ক্রান্তি। বুঝতে পারছো? এইটা সবাই মাথায় রেখে দাও। তাহলে হচ্ছে আমাদের কি বললাম? পৃথিবী রয়েছে, পৃথিবীর মাঝখান বরাবর যে অক্ষরেখা রয়েছে সেটা হচ্ছে নিরক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তরে যে রেখা রয়েছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণে যে রেখা রয়েছে তার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। এইবার পৃথিবী তো নিজের অক্ষের উপর ঘুরছে, যেটাকে আমরা কি বলেছিলাম? আহ্নিক গতি বলেছিলাম। আর যেটা সূর্যের চারিদিকে ঘুরছে সেটাকে আমরা বার্ষিক গতি বলেছিলাম। তাই নিজের অক্ষের উপর যেটা ঘুরছে, পৃথিবী কি এরকম সোজাভাবে একদম দাঁড়িয়ে রয়েছে 90 ডিগ্রি কোণে কি দাঁড়িয়ে ঘুরছে? না, 66.5 ডিগ্রি, মানে এই ধরো এখান থেকে এইরকম মোটামুটি এইরকম জায়গায় পৃথিবীটা রয়েছে পৃথিবীর কক্ষতলের সঙ্গে। তাহলে মনে করো আমার সূর্যটা এখানে রয়েছে, এইখানে। তাহলে 23.5 ডিগ্রি হালার জন্য ফের এরকম ঘুরছে, যেন পাক খাচ্ছে। তো তাহলে কোনো কোনো এলাকা মাঝে মাঝে সূর্যের দিকে বেশি ঝুলে পড়ছে, আবার কোনো কোনো, এটা বড় হবে, সূর্যটা এত ছোট নয় নিশ্চয়ই, মনে করেন এটা বড় আছে, 66.5 ডিগ্রি কোণে এরকম হেলে রয়েছে। তাই দেখো এইখানে যে এলাকাটা, সে তো একবার এখানে আসবে, ফের ঘুরে ঘুরে এখানে যাবে, ফের অন্যগুলোও যাবে। পৃথিবী তো নিজের অক্ষের উপর এরকম ঘুরছে, তো তাই তো? তাহলে অনেক সময় বেশি হেলে যাচ্ছে কোনো, অনেক সময় পিছন দিকে একদম চলে যাচ্ছে। তাহলে যেখানে বেশি হেলে যাবে সেখানে কি বেশি গরম হবে? তো বুঝতে পারছো? তাহলে নিজের অক্ষের ওপর ঘুরতে 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 আবার ফের সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, তো নাকি? এইরকম প্রদক্ষিণ করার সময় অনেকগুলো ছবি আমাদের সামনে ফুটে উঠেছে, দেখো। এই প্রদক্ষিণ করছে, তাহলে পৃথিবীটা, এই যে জিনিসটা বোঝালাম তোমাদের, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এই প্রত্যেকটা ছবিতে তো হতে পারে, তাই তো? কোথায় গেল লাল কালি পেনটা দিয়ে? আমি রেখাগুলো বলে দিচ্ছি। মনে করো এটা পৃথিবীর মাঝখান বরাবর, শুধু নিরক্ষরেখাটা আমি আঁকছি। এটা নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা, বুঝতে পেরেছো? তাহলে এই যে নিরক্ষরেখার উপর রয়েছে, তাহলে একটা সময় কি হচ্ছে দেখা যাচ্ছে যে এটা সোজা হবে, একটুখানি সোজা হলে ভালো হতো ছবিটা, আমি সোজা করে এঁকে দিচ্ছি, দাঁড়াও। তাহলে মনে করো এই বছরের দুটো সময়, কি বললাম? বছরের দুটো সময়ে নিরক্ষরেখার উপর সারা দিন সূর্যরশ্মি পুরো লম্বভাবে পড়ছে, একদম লম্বভাবে, পুরো নিরক্ষরেখাটার উপরে লম্বভাবে সূর্যরশ্মি পড়ছে। দেখো বাবা, পৃথিবী সূর্যের চেয়ে বড় হয়ে যাচ্ছে। এই ঘরে মুছতে যায়, তাই দেখো, এই মনে করো আমাদের পৃথিবীটা রয়েছে, এইটা ছোট করে দেখালাম, হ্যাঁ। এই মনে করো আমার নিরক্ষরেখাটা একদম লম্বা লম্বি, তাহলে পুরোপুরি নিরক্ষরেখার উপর একদম সোজাসুজি পড়ছে, নিরক্ষরেখার উপর পুরোপুরি সোজাসুজি সূর্যরশ্মিটা সারাদিন পড়ছে। এইদিকেও পুরো দেখো নিরক্ষরেখার সোজাসুজি সারাদিন পড়ছে সূর্যরশ্মি। এই দিকের ক্ষেত্রে দেখো নিরক্ষরেখার কি পুরোপুরি সোজা পড়ছে, শুধু এইটুকু সূর্যের আলো পাচ্ছে, ভালো করে দেখো, এইদিকেও আংশিকটা আলো পাচ্ছে। এই দুটো জায়গায় এসে কি নিরক্ষরেখার উপর সূর্যরশ্মিটা পুরোপুরি লম্বভাবে পড়ছে। আমার একটা টর্চ লাইট এনে আমি এই জায়গাটা এরকম পুরো লম্বা করে আলো মারলুম, তাহলে এই জায়গাটা পুরো আলো হয়ে যাবে। তো আর এখান থেকে হালকা করে হেলিয়ে আলোটা মারলাম, তাহলে কোন জায়গাটা বেশি গরম হবে বা সারাদিন আলো থাকবে কোন জায়গাটায়? যেখানে লম্বাভাবে একদম পড়ছে। তাহলে এই বছরের দুটো দিন সূর্যরশ্মি ওখানে একদম লম্বভাবে পড়ে, তার ফলে কি হবে? পুরো পৃথিবীতে ওই দুটো দিন, দিন আর রাত সমান হয়। কি বললাম? পুরো পৃথিবীতে দিন আর রাত সমান হয়। কত কত তারিখে সেটা আমি লিখে দিয়েছি, দেখো ভালো করে, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। বুঝতে পেরেছো সবাই? তাহলে কি বলছি, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, এই দুটো তারিখে সূর্যরশ্মি পুরোপুরি লম্বভাবে পড়ে নিরক্ষরেখার ওপর। তার জন্য পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। এই যে ঘটনা, এটাকে আমরা বিষুব বলছি। কি বলছি? এই ঘটনাটাকে আমরা বিষুব। তাহলে বিষুব কাকে বলে? বিষুব মানে হচ্ছে দিন রাত্রি সমান। বিষুব কথার অর্থ কি বললাম? দিন রাত্রি সমান। তাহলে বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত্রি সমান, ঠিক আছে? যদি আমাদের টিকা পড়ে বিষুব, যে কোনো একটা বিষুব ধরো পড়লো আমার, ঠিক আছে? আমরা কি করে লিখবো সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। ধরো পড়লো
এইটা 21শে মার্চকে বলা হয় মহাবিষুব। কি বলবো আমরা? মহাবিষুব। আর 23শে সেপ্টেম্বরকে আমরা বলছি জলবিষুব। ঠিক আছে, একটুখানি ভালো করে বুঝিয়ে দিই। তাহলে আমরা বলবো পৃথিবী সূর্যের চারিদিকে যে প্রদক্ষিণ করছে, করতে করতে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর তারিখে নিরক্ষরেখার উপর পৃথিবীর একদম লম্বভাবে কিরণ দেয়। কি বললাম? পৃথিবী একদম লম্বভাবে কিরণ দেয়। ওই জন্য এই দুটো তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। এই ঘটনাকে কি বলা হয়? বিষুব বলা হয়। এইবার 23শে মার্চ তারিখকে মহাবিষুব বলা হয়, 21শে মার্চ তারিখকে মহাবিষুব বলা হয়, আর 23শে সেপ্টেম্বর তারিখকে জলবিষুব বলা হয়। বুঝতে পেরেছো তাহলে সবাই? আচ্ছা, এই ঘটনাটা হয়ে গেল। এইবার আমার রয়েছে আমার কর্কট ক্রান্তি রেখার উপরে আর মকর ক্রান্তি রেখার উপরে দুটো দিন লম্বভাবে কিরণ দেয়। 22শে ডিসেম্বর তারিখে মকর ক্রান্তি রেখার উপর, মকর ক্রান্তি রেখা মানে কোন রেখা? মকর ক্রান্তি রেখা কোন দিকে থাকে? উত্তর দিকে থাকে না দক্ষিণ দিকে থাকে? এক্ষুনি তো ভালো করে বোঝালাম, দক্ষিণ দিকে থাকে। মকর ক্রান্তি রেখাটা কোন দিকে থাকে? দক্ষিণ দিকে থাকে। এখানে যদি এইটা আমরা ম্যাপে যদি ভালো করে এখানে যদি আঁকার চেষ্টা করি, পৃথিবী ঘুরতে 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 একটা সময় দেখা গেল এরকম আমাদের এইরকম একটু কানা মতো, এইরকম একটু একটু হেলে মতো গেল, এরকম এরকম হেলে মতো গেল, এটা মানে নিরক্ষরেখা। তাহলে এইখানে কি হচ্ছে? মকর ক্রান্তি রেখা মানে এই দক্ষিণ দিকের যে রেখাটা, দেখো দক্ষিণ দিকের রেখাটা সূর্যের দিকে বেশি আছে, মানে এই দক্ষিণ দিকে যে রেখাটা আছে তার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। ঠিক হচ্ছে? মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। ওই জন্য ওই দিনটাকে কি বলা হয়? মকর সংক্রান্তি। কি বলবো? মকর সংক্রান্তি। আমাদের এখানে উৎসব হয়, মকর সংক্রান্তির উৎসব, পিঠে পুলি হয়, মকর সংক্রান্তি উৎসব। আচ্ছা, একইভাবে হচ্ছে আমার 21শে জুন তারিখে সূর্য কি হয়? কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। কার উপর লম্বভাবে কিরণ দেয়? কর্কট ক্রান্তি রেখার উপর। ওই জন্য এই দিনটিকে কি বলা হয়? কর্কট সংক্রান্তি। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? 21শে জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য ওখানে কি, এবার হ্যাঁ এইটা তোমাদের বুঝিয়ে দিই, তারপর আমি বলছি। তাহলে কর্কট ক্রান্তি রেখার লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটিকে আমরা কি বলবো? কর্কট সংক্রান্তি বলবো। বুঝতে পেরেছো সবাই? না বুঝতে পারো কারো সমস্যা আছে বলো? ক্লিয়ার হচ্ছে এই বিষয়গুলো? তাহলে বিষুব কথার অর্থ কি? দিন রাত্রি সমান। বিষুব কটা? দুটো, একটা মহাবিষুব, একটা জলবিষুব। মহাবিষুব কবে? 21শে মার্চ তারিখে। জলবিষুব কবে? 23শে সেপ্টেম্বর তারিখে। আচ্ছা, এরপরে কি উত্তরায়ণ দক্ষিণায়ণটা বোঝাবো, তার আগে কি আছে তোমাদের বই একটুখানি দেখে নিই। এই যে আমাদের 22 তারিখ রয়েছে, এই 22শে ডিসেম্বর থেকে নিয়ে আর 21শে জুন পর্যন্ত, কি বললাম? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যরশ্মি আমাদের হচ্ছে সূর্যের যে উত্তরমুখী আপাত গতি, এদিক থেকে কি হচ্ছে? উত্তরমুখী আপাত গতি হচ্ছে। দেখো আস্তে আস্তে উত্তর দিকে উঠছে, উত্তরমুখী আপাত গতি, এটাকে কি বলা হয়? উত্তরায়ণ বলা হয়। তাহলে কি বলবো আমরা? উত্তরায়ণটা কি জিনিস? আমরা হলো 22শে ডিসেম্বর থেকে আর 21শে জুন পর্যন্ত সূর্যের যে উত্তরমুখী আপাত গতি, সেটাকে আমরা বলছি উত্তরায়ণ। একইভাবে আমার 21শে জুন থেকে নিয়ে শুরু করে আর 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের যে দক্ষিণমুখী আপাত গতি, সেটাকে বলা হচ্ছে দক্ষিণায়ন। এবারে উত্তরায়ণ আর দক্ষিণায়নটা ভালো করে যদি কনসেপ্টটা বুঝি, দেখো এইখানে এসে কোথায় লম্বভাবে সূর্যটা পড়ছে বলো? কে পারে বলো? নিচের দিকে তো। আমাদের এই ছবিটা ভালো করে মাথায় আনার চেষ্টা করে। এখানে ছবিটা ছিল তো, এই নিরক্ষরেখা ছিল, সরি নিরক্ষরেখাটা অনেক পেট বরাবর করতে হবে। এই নিরক্ষরেখা ছিল, ওপরের রেখাটার নাম কি? কর্কট ক্রান্তি, নিচেরটার নাম মকর ক্রান্তি। তাহলে এইখানে কার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে? এই দিনটার নাম কি? কর্কট সংক্রান্তি। তার মানে কার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে? কর্কট ক্রান্তি রেখার উপরে। এইবার এখান থেকে ঘুরে 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 এইখানে যাচ্ছে, যাওয়ার পরে কার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে? মকর ক্রান্তি। মানে কার? মকর ক্রান্তিটা কোন দিকে? দক্ষিণ দিকে। মানে আস্তে 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 আমি কোন দিকে যাচ্ছি? দক্ষিণ দিকে যাচ্ছি। ওই জন্য ওই 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 যে ঘূর্ণন বা ওই যে আপাত গতি, ওটাকে আমরা কি বলছি? দক্ষিণায়ন। এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে কার ওপর? তৌসিফ? দক্ষিণে যে রয়েছে, দক্ষিণে তার নাম কি? মকর ক্রান্তি। মকর ক্রান্তির উপর দিতে 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 এখান থেকে এসে তারপরে কার ওপর কিরণ দিল? উত্তরে যে রয়েছে কর্কট ক্রান্তি। ওই জন্য এই এই যে আপাত গতি, সেটাকে আমরা বলছি উত্তরায়ণ। তাহলে উত্তরায়ণ আর দক্ষিণায়নের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। মূল চারটে জিনিস তোমাদের প্রথম মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 21শে মার্চ, আর হচ্ছে 23শে সেপ্টেম্বর, এই দুটো তারিখ। আর এদিকের ক্ষেত্রে 21শে জুন আর 22শে ডিসেম্বর। এইটা আগলে তোমরা নিজেরা পুরো সব করা নিজে নিজে বানিয়ে লিখতে পারবে। তাহলে ভালো করে আমরা মুখস্থর দিকে যাবো না, কনসেপ্টটা ক্লিয়ার করে নেবো। আমাদের পৃথিবী 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে, সে সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা অবস্থায় সে কি মাঝে 4বার এরকম ঘটনা ঘটবে। নিরক্ষরেখার ওপর দুবার লম্বভাবে কিরণ দেবে, তখন তাহলে পুরো পৃথিবীতে দিন রাত সমান হবে। আর একবার কর্কট ক্রান্তি রেখার উপরে, একবার মকর ক্রান্তি রেখার উপরে। নিরক্ষরেখার উপর কোন কোন তারিখে বলো? নিজেরা বলো তোমরা।
নিরক্ষরেখার উপর কোন কোন তারিখে লম্বভাবে কিরণ দিচ্ছে একদম না? হ্যাঁ, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, এই দুটো দিনকে ওই জন্য কি বলছি আমরা? বিষুব বলছি, পৃথিবীর দিন রাত্রি সমান বলে। একটা মহাবিষুব, 21শে মার্চটা মহাবিষুব আর 23শে সেপ্টেম্বরটা জলবিষুব। আর দুদিন কর্কট ক্রান্তি রেখার উপর একদিন, একদিন মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। কর্কট ক্রান্তি রেখার উপর কবে কিরণ দিচ্ছে? 21শে জুন। আর মকর ক্রান্তি রেখার উপর কবে দিচ্ছে? 22শে ডিসেম্বর। তাহলে ওই 22শে ডিসেম্বর থেকে নিয়ে শুরু করে আর 21শে জুন পর্যন্ত সূর্যের যে উত্তর দিকে আপাত একটা গতি, সেটাকে আমরা কি বলছি? উত্তরায়ণ। আর হচ্ছে আমার 21শে জুন থেকে আবার 22শে ডিসেম্বর পর্যন্ত যেটা দক্ষিণ দিকে আস্তে আস্তে আপাত গতি, সেটাকে আমরা বলছি দক্ষিণায়ন। ক্লিয়ার হয়েছে সবার এই জায়গাগুলো? বলো, সমস্যা থাকলে বলো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা শোনো, 21শে মার্চ তারিখে যেটা আমার 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে সেই সময় বসন্তকাল থাকে। কি কাল থাকে? বসন্তকাল। ওই জন্য ওই দিনটিকে বলা হয় বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। তাহলে ওই মহাবিষুবের অপর নাম কি? বসন্তকালীন বিষুব। কেন? 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে কি কাল থাকে? বসন্তকাল। সেই জন্য ওই দিনটিকে বলা হচ্ছে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি সব বলে দিয়েছি। আচ্ছা, আরও একটা জিনিস তোমাদের নিজেদের বলবে তোমরা। আচ্ছা, এই হচ্ছে আমাদের 22শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে শরৎকাল থাকে। কি কাল থাকে? শরৎকাল। ওই দিন, ওই জন্য ওই দিনটিকে কি বলা হয়? শরৎকালীন বিষুব। তাহলে দুটো বিষুব সব কোন গোলার্ধে হিসেব করে করা হচ্ছে? উত্তর গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে আমার 21শে মার্চ তারিখে বসন্তকাল থাকে বলে ওকে বলা হয় বসন্তকালীন বিষুব। 23শে সেপ্টেম্বর শরৎকাল থাকে বলে ওই দিনটিকে আমরা বলছি শরৎকালীন বিষুব। আর হচ্ছে উত্তর গোলার্ধে 21শে মার্চ তারিখে বসন্তকাল থাকে বলে ওকে আমরা বলছি বসন্তকালীন বিষুব। দক্ষিণ গোলার্ধের কিন্তু কোনো জায়গা নেই। কেন বলো তো দেখি? দক্ষিণ গোলার্ধের জায়গা নেই, তারপর আমি বলবো। বলো দেখি কে কেমন পারবে। মনে আছে সবচেয়ে বেশি লোকজন বাস করে কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। তোমাদের একটা গল্প কাদের ছিল? সেই দক্ষিণ মেরু অভিযান কাদের ছিল? ওটা 6-এর ছিল? 4-এ ছিল। তাহলে দক্ষিণ গোলার্ধের বেশিরভাগ জায়গা এখন কি আছে? এখনো বরফ আবৃত হয়ে রয়েছে। আন্টার্কটিকা মহাদেশ রয়েছে, তো ওখানে বেশি লোকজন নেই। তাহলে লোকজন যেখানে থাকবে আমরাই তো হিসেব করব কোনটা কি বিষুব, কোনটা কি ব্যাপার স্যাপার। ওই জন্যই হচ্ছে আমাদের ওই উত্তর গোলার্ধ ধরে হিসেব করা হচ্ছে। তাহলে কি বললাম? 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে কি কাল থাকে? বসন্তকাল। সেই জন্য ওটা হচ্ছে বসন্তকালীন বিষুব। আর তোমার হচ্ছে 23শে সেপ্টেম্বর তারিখে উত্তর গোলার্ধে শরৎকাল থাকে বলে সেই জন্য এটাকে বলা হচ্ছে শরৎকালীন বিষুব। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে কি বলেছি? আচ্ছা, তাহলে এই কটা কনসেপ্টের মধ্যে কার কার কোন কোন জায়গায় সমস্যা আছে বলো, তারপর অন্য জায়গায় যাব। এই পর্যন্ত পড়া হবে, 14-20টা পর্যন্ত মোটামুটি এইগুলোই রয়েছে। বলো কার কার কোথায় সবচেয়ে বেশি কি? কর্কট সংক্রান্তি কি, মকর সংক্রান্তি কি, এগুলো বলো। এইবার দুটো জিনিস তোমরা নিজেরা বলো দেখি। আমি কি বললাম প্রথমে? সূর্য যেখানে লম্বভাবে পড়বে সেখানে কি হবে? দিন সবচেয়ে বড় হবে। নিরক্ষরেখায় লম্বভাবে মানে মাঝখান বরাবর লম্বভাবে পড়েছে বলে পৃথিবীতে সব জায়গায় দিন রাত্রি সমান হয়ে গেছে। আর আমার হচ্ছে দিন রাত্রি সমান মানে কি? সন্ধ্যে 6টায় সন্ধ্যে হবে, সকাল 6টায় সকাল হবে। মানে সকালবেলার দিকে AM এর ক্ষেত্রে পুরো একদম 6টার সময় সকাল হয়ে যায় পৃথিবীর সব জায়গায়। ওই দুটো তারিখে সব জায়গায় দিন রাত সমান। এইবার মনে করো আমার এই দিন, এই কর্কট সংক্রান্তি 21শে জুন, এই দিন সূর্যরশ্মি কোথায় লম্বভাবে পড়ছে? কর্কট ক্রান্তি রেখার উপরে। তাহলে এখানে কি হবে? সেই সময় সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত হবে। সূর্য লম্বভাবে পড়ছে মানে অনেকক্ষণ বেশি আলো থাকবে তো, তাই না? তাহলে কি বললাম? তাহলে 21শে জুন তারিখে কি হবে? সূর্য যেহেতু লম্বভাবে পড়ছে বলে তাহলে এইখানে কি হবে? সবচেয়ে বড় দিন হবে আর সবচেয়ে ছোট রাত হবে। এটা কোথায় হবে? কোন গোলার্ধে হবে বলো? কর্কট ক্রান্তি কোন গোলার্ধে রয়েছে? বাহ, উত্তর গোলার্ধে। তাহলে তৌসিফ, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হবে আর সবচেয়ে ছোট রাত হবে। যদি উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত হয়, তখন উল্টো দিকে আমার দক্ষিণ গোলার্ধে কি হবে? সবচেয়ে বড় রাত, সবচেয়ে ছোট দিন। বাহ, মানে উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে তার উল্টো হবে, তাই তো নাকি? আচ্ছা, তো একইভাবে যদি আমার এইখানে মকর সংক্রান্তি যেদিন হচ্ছে 22শে ডিসেম্বর, সেদিন কি হবে? মকর সংক্রান্তি মানে কোন গোলার্ধ? এক্ষুনি মনে করো, দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধে কি হবে তখন? সবচেয়ে বড় দিন হবে। সূর্য যেদিন লম্বভাবে পড়ছে, হ্যাঁ সূর্য লম্বভাবে পড়লে কি হবে? সবচেয়ে বড় দিন হবে না? 22শে ডিসেম্বরে সূর্য তো লম্বভাবে পড়ছে কোথায়? মকর সংক্রান্তি, মকর ক্রান্তি রেখার উপর। মকর ক্রান্তি রেখা মানে কি? দক্ষিণ গোলার্ধ। তো দক্ষিণ গোলার্ধে সেই সময় সবচেয়ে বড় দিন, সবচেয়ে ছোট রাত। উল্টো দিকে তখন সবচেয়ে ছোট দিন, সবচেয়ে বড় রাত, ছোট দিন। বুঝতে পারছো? পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে তোমরা? তো স্মার্ট স্টুডেন্টসরা
এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।